শুনছেন নটার গল্প, গল্পে গল্পে জমজমাট। পাগল পাগল, সব বদ্ধ পাগল। এই অন্ধকার রাত্রিরে সমুদ্রের হাওয়া খেতে এসেছে যত সব। রাত্রি নয় দাদা, এখন ভোর। এই সময় সমুদ্রের হাওয়া খাওয়াটা কেমন জানেন? দুধ থেকে টুক করে স্বর তুলে খেয়ে ফেলার মতন। আরে রাখো রাখো তোমার দুধের স্বর। কোথায় 1 মাসের ছুটি পেয়ে ভাবলাম পুরীতে এসে একটু আরাম করব, তোমাদের জেলায় সেটাও গেল দেখছি। আহা, চড়ছেন কেন? 1 মাস শেষ হতে এখনো। কি বললো ওরা? খুন? সে কি এখানে? দেখো কি কাণ্ড! চলো 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 চলো, থানায় খবর দিকে। পুলিশকে ডাকো কেউ। শুনছেন হেমেন্দ্র কুমার রায়ের প্রভাত রক্তমাখা অবলম্বনে আজকের গল্প মৃত্যুপুরী। পুলিশের চাকরিতে ছুটি ছাটা একদম পাওয়া যায় না। অনেক বলে কয়ে মাসখানেকের ছুটি ম্যানেজ করে বিশ্রাম নেবেন বলে পুরী এসেছেন সুন্দরবাবু। জয়ন্ত আর মানিকের হাতেও বিশেষ কোনো কাজ নেই, তাই ধরাধরি করে তাদেরও সঙ্গে এনেছেন তিনি। এই 1 মাস 3 জনে আর কোনো কাজ করবেন না বলেই একরকম দৃঢ় প্রতিজ্ঞ হয়েছেন। 1 মাস না থাকুক, অন্তত দিন 15 যদি থাকতে পারেন তাহলেই যথেষ্ট। সুন্দরবাবুর অবশ্য জগন্নাথ কিংবা সমুদ্র দর্শনের থেকে ঘুমের প্রতি টানটাই একটু বেশি। সোজা কথায় ঘুমোবেন বলেই তিনি পুরীতে এসেছেন। কলকাতায় কে কখন ধরে বেঁধে নিয়ে যাবে বলা তো যায় না, তার চেয়ে সোজা পুরীই ভালো, বাঙালির সেকেন্ড হোম। কিন্তু এখানে এসেও যে এমন একটা বিপদ ঘনিয়ে আসবে তাকে জানত। তার সব রাগটা গিয়ে পড়ল মানিকের ওপর। সাত তাড়াতাড়ি হাওয়া খেতে আসার তার কি দরকার ছিল? নাও এখন ঠেলা সামলাও। জয়ন্ত তো কোনো একটা গন্ধ পেলেই হলো, তাকে আর আটকায় কে? আর চোখে জয়ন্তর দিকে তাকিয়ে সুন্দরবাবু বুঝলেন তিনি যা ভেবেছেন ঠিক তাই। এর মধ্যেই জয়ন্তের ভুরু কুঁচকে গেছে। এক দৃষ্টে বালির দিকে তাকিয়ে কি যেন দেখছে সে। মানিক তখন তাকেই জিজ্ঞাসা করছে, লোকগুলো কোন দিকে পালালো জয়ন্ত? খুনি বললো তো? ঠিকই শুনেছ মানিক, ওই দেখো বালির ওপর পায়ের ছাপ পড়েছে। পরপর 2 জন লোক এই রাস্তা ধরে হেঁটে গেছে। তার মানে এদিকে আরেকটু এগোলেই। না না মানিক, সাবধানে সাবধানে, ছাপের ওপর যেন পা না পড়ে। আমার পেছনে পেছনে এসো। আরে ওখানে ওটা কি পড়ে আছে? লাশ? জলের কাছে ওটা লাশ পড়ে আছে বন্ধু। আঘাতটা বেশ টাটকা, মাথার দিকটা দিয়ে এখনো রক্ত বেরোচ্ছে দেখছি। কি সুন্দরবাবু, আপনার পুলিশি চোখ কি বলছে? না 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 না, আমাকে হাজার বললেও আমি দেখবো না মশাই। ওই পুরী হলো গিয়ে ওড়িশা পুলিশের আন্ডারে, ব্যাস। এর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। নেই বললেই হলো? ক্রাইমের আবার কোনো বেঙ্গল ওড়িশা আছে নাকি? ক্রাইম ইজ ক্রাইম। আছে আছে আছে, ক্রাইমেরও জুরিসডিকশন আছে। দোহাই ভাই জয়ন্ত, আমি স্রেফ ছুটি কাটাতে এসেছি। এসব রেখে এখন ফিরে চলো তো, আর ভালো লাগছে না। ফিরে যাব বলছেন? হ্যাঁ হ্যাঁ, ফিরে চলো ফিরে চলো। এই উড়িয়া পুলিশ তাদের মামলা নিয়ে যত খুশি মাথা ঘামিয়ে মরুক, আমরা বরং হাওয়া খাই। লক্ষ্মী ভাইটি আমার, ফিরে চলো। আর না। সুন্দরবাবু উল্টো দিকে হাঁটতে শুরু করলেন, কিন্তু জয়ন্ত সেদিকে ভ্রুক্ষেপ করল না। বালিতে পড়ে থাকা দেহটার দিকে সে হনহনিয়ে এগিয়ে গেল, আর তার সঙ্গে গেল মানিক। অগত্যা সুন্দরবাবু আর কি করেন? এক যাত্রায় পৃথক ফল তো হয় না কখনো। বিরক্ত মুখে জয়ন্ত আর মানিকের দিকেই চললেন তিনি। সত্যিই তো, জলের ধার বরাবর বালির ওপর উপুর হয়ে একটা লোকের লাশ পড়ে আছে। মোটাসোটা লম্বা চওড়া দেহ, মাথার পিছন দিকে একটা ভয়ঙ্কর ক্ষত। মাথার অনেকটা অংশ যেন উড়ে গিয়ে ভেতরটা একেবারে হাঁ হয়ে গেছে। গলগল করে রক্ত বেরিয়ে আসছে, দেখলে বুক কেঁপে ওঠে। অন্য কেউ হলে সেখানেই ভিড়মি খেত, সন্দেহ নেই।
লাশটার দিকে এক দৃষ্টে তাকিয়ে রইল জয়ন্ত। তারপর নিজের মনেই বিড়বিড় করে বলতে লাগলো, একেবারে পা টিপে টিপে চুপি চুপি পিছন থেকে কেউ এসে গুলি করেছে। লাশটাকে সমুদ্রে টান মেরে ফেলে দিত নিশ্চয়ই, এতদূর নিয়েও এসেছিল, কিন্তু হঠাৎ করে এখানে ফেলে রেখে গা ঢাকা দিল কেন, সেটাই বুঝতে পারছি না। লাশটাকে সমুদ্রে ফেলতো? তুমি নিশ্চিত? 100%। আর সেটাই তো সেফ হতো, তাই না? কিন্তু কাজটা সে করতে পারেনি। ভালো করে পায়ের ছাপগুলো দেখো মানিক, কিছু বুঝতে পারছো? লোকটা দৌড়ছিল। খানিকটা দৌড়ে গিয়েই আবার থেমেছে, তারপর হন হন করে এগিয়েছে বটে, কিন্তু আর দৌড়ইনি। আচ্ছা, লাশের মাথায় এমন একটা অদ্ভুত ক্ষত কি করে হলো জয়ন্ত? কোনো সাধারণ বন্দুক তো? এটা কোনো সাধারণ বন্দুকের কাজ নয়। এমন ভয়ঙ্কর ক্ষত করতে গেলে ভয়ানক একটা অস্ত্র দরকার। দেখো, ভেবেছিলুম মুখ খুলব না, কিন্তু তোমাদের এইসব ছেলে মানুষই কথা শুনে না, মুখ খুলতে বাধ্য হচ্ছি। আমরাও তো আপনার মুখ খোলার অপেক্ষাতেই আছি সুন্দরবাবু। কি বলতে চান বলুন না। দেখো, খুব কাছ থেকে কেউ ছড়া ভরা বন্দুক ছুড়লেও এমনই ভয়ঙ্কর ক্ষত হওয়া কিন্তু সম্ভব। সম্ভব অসম্ভবের কথা ছেড়ে দিন সুন্দরবাবু। খুনের সময়টা যদি খেয়াল করেন তাহলে অনেক কিছুই স্পষ্ট হয়ে যাবে। কি স্পষ্ট হবে শুনি? কাল রাত প্রায় 3:30 পর্যন্ত ভীষণ ঝড় বৃষ্টি হচ্ছিল, ঠিক তো? সে সময় সমুদ্র তীরে কারো থাকার কথা নয়, কিন্তু বডির জামা কাপড় একেবারে শুকনো। তার মানে এই ভদ্রলোক ভোরবেলা হাঁটতে বেরিয়েছিলেন, আর রক্তটাও একদম টাটকা। মানে খুনটা এই 5টার আশেপাশেই হয়েছে। আরে সে না হয় বুঝলাম, তো তার সঙ্গে ছড়া বন্দুকের কি সম্পর্ক? মাই ডিয়ার সুন্দরবাবু, 5টা নাগাদ সমুদ্রের ধারে একটু লোকজন থাকে, বুঝলেন? এই সময় একটা বড় রাইফেল ঘাড়ে করে বাইরে বেরোনোর মতো বোকামি কোনো অপরাধী করবে না। তাও বটে। তাহলে তোমার মতটা কি শুনি? খুনির হাতে কি ধরনের অস্ত্র ছিল বলে তোমার মনে হয়? নিশ্চয়ই রিভলভার ছিল। কি বলছো? মাথার অতখানি অংশ একেবারে উড়িয়ে দিতে পারে এমন শক্তিশালী রিভলভার আমি জন্মে দেখিনি। আমি দেখেছি। 357 ক্যালিবারের ম্যাগনাম রিভলভারের নাম আপনি শুনেছেন? না তো, সেটা আবার কি জিনিস? আমি এক সাহেবের কাছে দেখেছিলাম। তার চেয়ে শক্তিশালী রিভলভার আর নেই। 2700 গজ অবধি তার গুলি ছোটে, আর সেই গুলি ইটের দেওয়ালও ভেদ করতে পারে। বাবা, কিন্তু প্রশ্ন হচ্ছে, এমন ভয়াবহ অস্ত্র এ দেশের অপরাধীদের হাতে কেমন করে আসবে? তোমার এই ম্যাগনাম রিভলভারের তেজ শুনেই আমার আক্কেল একেবারে গরম হয়ে যাচ্ছে। আমার অনুমান অবশ্য সত্যি নাও হতে পারে। থাকে, এখন আর দেরি করলে পায়ের দাগগুলো সব হাওয়া হয়ে যাবে। তাড়াতাড়ি আসুন সুন্দর। চলো চলো। এসো মানিক, আসামির পায়ের ছাপগুলো কত দূর অবধি গেছে আগে দেখে নি। বালিয়াড়ির পাশ দিয়ে একটা সরু পথ চলে গেছে। সেই পথ ধরে পায়ের ছাপগুলো সামনের দিকে এগিয়েছে। তারা তিনজন সেই পথের পাশ দিয়ে বেশ কিছু দূর এগিয়ে গেল। তারপরে একটা জায়গায় থেমে গেল জয়ন্ত। পায়ের ছাপটা এই পর্যন্ত এসে ফুরিয়ে গেছে। চোখ তুলেই জয়ন্ত দেখতে পেল পথের উপরে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে 3 জন জেলে। খালি গা, খেটো ধুতি পরা, মাথায় টোকা। এই সমুদ্রের দেশ তাদের নুলিয়া বলে ডাকে। নুলিয়াদের কাছে গিয়ে জয়ন্ত বলল, কি হয়েছে? এত ভয় কিসের? এমন জড়সড় হয়ে দাঁড়িয়ে আছো কেন? এখানে খুন হয়েছে বাবু, আমাদের 2 জন পুলিশে খবর দিতে গেছে, তাদের জন্য অপেক্ষা করছি আমরা। লাশ দেখেছো? এখান থেকেই তো দেখতে পাচ্ছি। ভয়ে আমরা লাশের কাছে যাইনি। আর কাউকে দেখেছো এখানে? একজন বাবুকে দেখেছিলাম। কেমন দেখতে? মাথায় খাটো, রোগা? হ্যাঁ, ছোটখাটো রোগা চেহারা। আপনি চিনেন বাবু? না, চিনি না। তবে গায়ের রংটা কেমন? বয়স কত? রংটা অল্প কালোই হবে, বয়সটা ঠিক বলতে পারবো নি বাবু।
মুখ দেখে বুড়া বলেও মনে হয় না, তবে মাথার চুল আর গোঁপটা কিন্তু বেশ পাকা। দাড়ি নেই? দাড়ি না না বাবু, সেসব নাই। কি পরেছিল? কি পরেছিল? কালো রঙের পাঞ্জাবি ছিল আর পাজামা ছিল। পাজামা ছিল। এবার বলো দেখি, লাশটা তোমরা কিভাবে দেখতে পেলে? আমরা 5 জনে বেদম ভোরে রোজ যেমন বেরাই আর কি, আজকেও তেমনি কাজে বেরাইছিলাম। তখনও চারিদিকে ভালো করে ফর্সা হয় না, খানিক তফাতে নজর চলে নেই এমন। তো হঠাৎ যেন মনে হইল যে অল্প দূরে কে একজন ছুটতে ছুটতে থমকে দাঁড়াই পড়ল। তারপরে দেখি সে তাড়াতাড়ি হন হন করে পা চালাই আমাদের দিকেই আসছে। বুঝলাম। বন্দুকের শব্দ শুনতে পাওনি? কই না, সেসব তো কিছু শুনি নাই বাবু। লোকটার হাতেও কিছু দেখি নাই। অবশ্য সমুদ্রে আওয়াজে হয়তো বন্দুকের শব্দ কানে নাও আসতে পারে, এমনটা হয়তো হতে পারে। তা তো হতে পারে। আচ্ছা, তারপর কি হলো বলো? সেই লোকটা ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে আমাদের সামনে আসিয়ে খুনের কথাটা বলল যে হাঁটতে হাঁটতে একটা লাশ দেখতে পাইছে ও, আর তারপরেই ভয়ের চোটে দৌড়াতে যাইয়ে আমাদের সঙ্গে দেখা। তোমাদের কোনো সন্দেহ হয়নি? না বাবু, লোকটা তখনও ঠকঠক করে কাঁপছিল। ওর সঙ্গে যাইয়ে আমরা লাশটা দেখতে পাইলাম, বুঝলেন। ও আমাদের দুজনকে পুলিশে খবর দিতে বলল, আর বাকিদেরকে বলল যে লাশটা পাহারা দাও। তারপর সে মানে একদম ছুটতে ছুটতে পালাই গেল। তোমরা তাকে থানায় যেতে বললে না? বলেছি বাবু। এবারে আমরা মুখ্য সূক্ষ্ম মানুষ, আমাদের কথা পুলিশ বিশ্বাস করিবে কেনে? তবে বুড়া বয়সে এত ঝামেলায় আর জড়াতে চাইলো নাই মনে হচ্ছে ওই লোকটা। ওই তাই বোধহয় এরকম তাড়াতাড়ি তাড়াতাড়ি করে পালাই গেল। তাই তো দেখছি, তার বড্ড তাড়া ছিল। বালির ওপর দিয়ে হেঁটে চলে গেছে, পথে আর ওঠেনি না। আচ্ছা, বাবুটির জামা কাপড়ে রক্তের দাগ ছিল কি? রক্ত? তা তো দেখতে পাইনি বাবু। মানে আকাশে তখন আলোয় ফুটে নেই ঠিক করে, তার উপরে বাবুর গায়ে আবার কালো জামা। আপনি বলার পরে মনে হচ্ছে ওই বাবুর জামার হাতা আর তলার দিকটায় কেমন যেন একটু ভিজা ভিজা ছিল। খুনি কিরকম চালাক লোক বুঝেছো মানিক? এই কালো পোশাকটা তাকে দুটো দিক দিয়ে বাঁচিয়েছে। অল্প আলোয় তাকে কেউ সহজে দেখতে পাবে না, আর কালো জামায় রক্ত লাগলেও তা হঠাৎ করে চোখে পড়বে না। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলেছো জয়ন্ত। তবে এত সতর্ক হয়েও সে কিন্তু কিছু বোকামি করে ফেলেছে। বোকামি? কিরকম? সবটা বলার সময় এখন নেই। তবে আসল বোকামিটা হচ্ছে রাস্তায় না উঠে বালির ওপর দিয়ে দাগ রেখে গেছে সে। এসো, আমরা সেই বোকামিটার সুযোগ নিয়ে তার আস্তানাটা দেখে আসি। যাক বাবা, বাঁচা গেল। আপনার এতটা দুর্দান্ত আনন্দের কারণ কি সুন্দরবাবু? আরে ওই দেখো দেখো, ওড়িশার পুলিশ এসে পড়েছে। তাতে কি হয়েছে? আমরা তো তাদের কাজে বাধা দিচ্ছি না। এসো মানিক, আমরা নিজেদের কাজ করি। আরে কথা বলতে বলতে বেলা বাড়তে লাগলো। পুরীর সমুদ্রে সকাল থেকেই মানুষের ঢল নামে। আজও তার অন্যথা ঘটল না। গামছা টামছা কাঁধে নিয়ে টুরিস্টের দল স্নান করতে চলে এসেছে। সুন্দরবাবুর কথা না শুনে জয়ন্ত আর মানিক এবার সেই দিকেই এগিয়ে গেল। ওই টুরিস্টের দলে আসলে মিশে যাওয়ার ইচ্ছে ছিল জয়ন্তর, কিন্তু সেটা আর কপালে ঘটল না। 8-10 জন পুলিশের একটা দল ততক্ষণে প্রায় এসেই পড়েছে। তাদের একেবারে সামনে রয়েছেন একজন, আর সেই দলের পিছনে 2 জন নুলিয়াও আছে। পুলিশের দলটাকে পথ দেখিয়ে আনছে তারা। জয়ন্ত আর মানিক কয়েক পা যেতে না যেতেই পিছন থেকে বাজখাই গলায় হাঁক দিলেন এগিয়ে আসা ইন্সপেক্টর। কে তোমরা? কোন যাচ্ছি? ওইখানে চুপ করে দাঁড়িয়ে থাকো, বেশি এদিক ওদিক করার চেষ্টা করো না। বলছিলাম, তোমার পরিচয়টা জানিয়ে আসবো জয়ন্ত। তার আর দরকার হবে না, পুলিশ ডিপার্টমেন্ট তো সঙ্গে নিয়েই ঘুরছি আমরা। সুন্দরবাবু আছেন তো, বাকিটা উনিই করবেন। ওড়িশা পুলিশের ধমক খেয়ে বাংলার 2 দুঁদে গোয়েন্দা কাঁচুমাচু মুখে দাঁড়িয়ে আছে দেখে সুন্দরবাবুর মনে হলো একটু ভালোই লাগলো। তার কথা না শোনার ফল হাতে নাতে যে তারা পেয়েছে 2 জন,
তাতেই তার তৃপ্তি হয়েছে। কিন্তু সেই আনন্দ আর তৃপ্তি নিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকতেও পারলেন না তিনি। জয়ন্তের অনুমানই ঠিক হলো। গোঁফে মোচড় দিতে দিতে সুন্দরবাবু এবার সেই ইন্সপেক্টরের কাছে গিয়ে তার কানে কানে কী সব যেন বললেন। সঙ্গে সঙ্গে ইন্সপেক্টরের মুখটাই পাল্টে গেল। তিনি দুহাত তুলে সকলকে নমস্কার জানিয়ে বিনীত এবং মোলায়েম স্বরে একটু এগিয়ে এসে বললেন, কি কাণ্ড, কি কাণ্ড! এ মামলায় আপনাদের মতো লোকের সাহায্য পাবো, এ তো আমার পরম সৌভাগ্য। তারপর এই খুন নিয়ে জয়ন্তবাবু চোখে কি বিশেষ কিছু পড়লো নাকি? সে আলোচনার আগে একটা কাজ করলে ভালো হয়। ক্রমেই যা ভিড় জমতে শুরু করেছে, পায়ের দাগগুলো আগলাতে না পারলে সব নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, ঠিক বলেছেন। এই হরিরাম, এই হরিরাম, জি স্যার। তোমাদের দলবল নিয়ে এই দাগগুলোকে ঘিরে ফেলো তো, কেউ যেন এদিকে পা দিতে না পারে। যাও। হ্যাঁ, ঠিক আছে স্যার। হ্যাঁ, এইবার চলুন লাশটাকে পরীক্ষা করা যাক। ও হ্যাঁ, ভালো কথা, আপনারা কেউ লাশটাকে নিয়ে ঘাঁটাঘাঁটি করেননি তো? আচ্ছা মশাই, ভেবেছেন কি বলুন তো? হ্যাঁ, আমরা কলকাতা পুলিশের লোক নিরেট বোকা? আমরা কি জানি না এ হচ্ছে আপনাদের মামলা, তাই লাশ ছোঁবার অধিকার আমাদের নেই? না না না, সে কথা না, সে কথা না। আসলে সি বিচ মানেই তো লোকের ছড়াছড়ি, তাই ভাবলাম যদি কিছু ঘটে, কেউ যদি ছুঁয়ে টুয়ে দেয়। ঘটনাস্থলে পৌঁছে লাশের মাথায় ক্ষতস্থানটা দেখে চোখ একেবারে কপালে উঠল ইন্সপেক্টরের। এমন ভয়ানক ক্ষত হলো কিভাবে, সেটাই তিনি বুঝতে পারলেন না। জয়ন্তের কাছ থেকে 357 ক্যালিবারের ম্যাগনাম রিভলভারের কথা শুনে তো তিনি আরও তাজ্জব। এমন রিভলভারের কথা কখনো শোনেননি তিনি। ইন্সপেক্টরের হুকুমে এবার উপুর হয়ে পড়ে থাকা বডিটাকে সামনের দিকে ঘুরিয়ে দেওয়া হলো। আর সঙ্গে সঙ্গে সেই মুখ দেখে চমকে উঠলেন সুন্দরবাবু। এ কি? আরে আরে, ইনি যে আমার চেনা লোক। হ্যাঁ, আপনি একে চেনেন? আরে হ্যাঁ, কে নি? আরে এর নাম মহেন্দ্র নারায়ণ রায়চৌধুরী। পাকিস্তানের জমিদার ছিলেন, এখন কলকাতার স্থায়ী বাসিন্দা। আমাদেরই মতন এখানে হাওয়া খেতে এসেছেন। এই তাহলে ঠিকানাটা বলুন তো, আমাদের খবর নিতে হবে। আচ্ছা, এর পরিবারে কে কে আছেন? কেউ নেই। আরে বিয়ে করেননি, ভাই বোন কেউ নেই। একমাত্র বোন পরলোকে। বোনের এক ছেলে আছে, কিন্তু সে কোথায় কেউ তা জানে না। জানেন না কেন? কারো সঙ্গে তার সম্পর্ক নেই? দেখুন, বলতে গেলে সেই মহেন্দ্রবাবুর অবর্তমানে সম্পত্তি লাভ করবে বটে, কিন্তু মাতাল, বখাটে আর জুয়ারি বলে অনেকদিন আগেই মহেন্দ্রবাবু তাকে বিদেয় করে দিয়েছেন। তাকে আপনি দেখেছেন? না, আমি দেখিনি। তার নাম শুনেছেন? বয়স কেমন হতে পারে? তার নাম হলো মোহিতলাল। বয়স তা ধরুন ওই 30-35 বছর তো হবেই, কিন্তু তাকে সন্দেহ করে কোনো লাভ হবে না। কেন হবে না শুনি? আরে এ কোনো ছিঁচকে চোরের কাজ। টাকার লোভে কেউ খুনটা করেছে। মহেন্দ্রবাবুর হাতের আঙুলে দুটো আংটি ছিল, একটা হীরের আর একটা পান্নার। বেশ দামি হবে। দামি তো। আরে ওর হাতে ছিল সোনার দামি কবজি ঘড়ি, পাঞ্জাবির বুকে ছিল মুক্ত বসানো সোনার বোতাম। সে সমস্তই তো লোপাট হয়েছে দেখছি। মানি ব্যাগটা বালির উপরে পড়ে আছে বটে, কিন্তু ভিতরে একটা আদলাও নেই। হ্যাঁ মশাই, স্পষ্টই বোঝা যাচ্ছে যে টাকার লোভেই কেউ এই দুষ্কর্মটি করে এখান থেকে চটপট পিটটান দিয়েছে। আমারও তেমনটাই মনে হচ্ছে। টাকার জন্যই এই খুনটা হয়েছে বলে মনে হয়। আচ্ছা, এখন কি করবেন বলে ভাবছেন? খুনিকে খুঁজতে হবে। তা আপনি কি কিছু ভাবছেন এটা নিয়ে? আমার মনে হয় এই পায়ের ছাপগুলো ধরে ধরে যতটা এগোনো সম্ভব এগোনো যাক। এই সুযোগটা কিন্তু পরে আর পাবেন না। বেশ, ঠিক কথা। দেখুন, আধ ঘন্টার মধ্যে সমুদ্র তীরে সব লোকজন চলে আসবে, তখন আর পায়ের ছাপগুলো পাওয়া যাবে না। আজ আপনারা একটু দাঁড়ান, বডিটা পোস্টমর্টমে পাঠানোর কথাটা বলে আসি। হরিরাম, এই হরিরাম, কি দাঁড়াও। বাবা রে, এবার লোকও হয়েছে বটে। পুরী যেন একেবারে গিজগিজ করছে। যা বলেছেন, এসে থেকে একটু ফাঁকা পেলুম না।
বালির উপর পড়ে থাকা পায়ের চিহ্নগুলো যেদিকে নিয়ে যায় সেদিকেই চলল জয়ন্ত। তার পাশে ওড়িয়া ইন্সপেক্টর, পিছনে মানিক আর সুন্দরবাবু। পুলিশের বাকি দলটা এদিক ওদিক ছড়িয়ে আছে। খুনের কথা ইতিমধ্যেই চারিদিকে রাষ্ট্র হয়ে গেছে। এখন ছুটির মরশুম চলছে, পুরীতে টুরিস্টও কম নেই। এবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই কাতারে কাতারে মানুষ সমুদ্রের ধারে এসে ভিড় জমাচ্ছে। লাশ দেখার লোভও তাদের মধ্যে যথেষ্ট, কিন্তু জায়গাটা পুলিশ ঘিরে নিয়েছে বলে কেউই আর বিশেষ সুবিধে করতে পারছে না। লোকে ঢলের পাশ কাটিয়ে একটা জায়গায় এসে এবার থামলো জয়ন্ত। আসুন আসুন আসুন, এই দিক থেকে আসুন। পায়ের ছাপটা এখানেই শেষ হয়েছে। তারপর আসামি নিশ্চয়ই পথের ওপর নেমে এসেছে, তাই আর কোনো ছাপটাপ নেই সেখানে। পথের ঠিক ও পাশে একখানা বাড়ি, তার উপরে সাইনবোর্ডে লেখা পুরুষোত্তম পান্থনিবাস। এবার কোন দিকে যাব বলুন তো? এখানে দুটো সম্ভাবনা থাকতে পারে। এক, অপরাধী রাস্তায় উঠে বাঁ দিকে অর্থাৎ স্বর্গদ্বারের দিকে গিয়েছে, নয়তো সামনের ওই পুরুষোত্তম পান্থ নিবাসে গিয়ে উঠেছে সে। লোকটা হয়তো এখানেই থাকে। তাহলে আসুন আমরা পান্থনিবাসটাই একবার ঘুরে আসি। পাছে পুলিশ দেখে লোকজন আগেই সব কথা জেনে যায়, তাই জয়ন্ত আর মানিক সবার আগে ভেতরে ঢুকলো। পুলিশ রইল পিছনে। একজন ভুঁড়িওয়ালা মাঝবয়সী লোক উঠোনের প্রান্তে উবু হয়ে বসে দাঁতের উপরে দাঁতন কাঠি ঘষছিল। মুখ তুলে তাকিয়ে সে জিজ্ঞাসা করল, কাকে চান? পান্থনিবাসের মালিককে। তিনি কোথায় বলতে পারেন? আমি মালিক। মশাইয়ের দরকারটা একটু শুনি। বাইরে আসুন বলছি। বাইরে? চলেন চলেন চলেন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। সকলের মঙ্গল কর প্রভু। ইরে রামতারণ, কিছু বলবি? বাবু বাবু, বাইরে তো অনেক পুলিশ আইছে। কি পুলিশ? আগে হ্যাঁ বাবু। বলছি আপনারা কি পুলিশ টুলিশ নিয়ে আসছেন নাকি? হ্যাঁ, কি ব্যাপারটা কি হয়েছে বলুন দেখি। হ্যাঁ, আমাদের সঙ্গে পুলিশ আছে, তবে আপনার কোনো ভয় নেই। যাই জিজ্ঞাসা করি শুধু তার ঠিকঠাক জবাব দেবেন, ব্যাস। কি কাণ্ড! এর মধ্যে আবার থানা পুলিশ! কি হইল রে বাবা? আচ্ছা, কি জানতে চান বলুন দেখি। আজ সকালে আপনার ঘুম ভেঙেছে কখন? ঘুম অনেকক্ষণ। ভোর 5টার আগে আমি বিছানা ছাড়িয়ে উঠে পড়ি। আজও সেরকমই। তার মানে 5টার আগে যদি কেউ আপনার হোটেল থেকে হাঁটতে বেরোয় তাকে আপনি দেখেছেন? নিশ্চয়। 5টার আগে আজকে বেড়াতে গেছিলেন কেবল একজন, আনন্দবাবু। এখানে কতদিন আছেন তিনি? এখানে 3 দিন আগে এসেছেন। 1 সপ্তাহের জন্য ঘর ভাড়া নিয়েছেন তিনি। আনন্দবাবু কি বয়স্ক লোক? মুখে তো তেমন বয়সের ছাপ নাই, তবে মাথার চুল আর গোঁফটা বেশ পাকা। যখন তখন গোঁফ আর মাথার চুল দেখাইয়ে আর তিনি নিজেই নিজেকে বুড়ো হাবড়া বললেন। তাই নাকি? ও, তো আনন্দবাবু লোকটি কি রোগা সোগা, ছোটখাটো চেহারা আর গায়ের রং কালো? আগে ঠিক ঠিক মিলে যাচ্ছে তো। আজ তিনি কালো পাঞ্জাবি আর পাজামা পরেছিলেন। এই দেখুন কি আশ্চর্য! সবাই যদি জানেন তাহলে আমাকে আর জিজ্ঞাসা করছেন কেন বলুন দেখি বাবু? তিনি কি বেরিয়ে ফিরে এসেছেন? একটু আগে এসে নিজের ঘরের দিকে ঢুকে দরজাটা বন্ধ করলেন। তার ঘর কোন দিকে? এদিকে আসো। ওই যে দেখুন, ওই যে বাইরে থেকে দেখা যায় 2 তলায় ওই কোণের জানলাটা, কোণেরটা। চুপি চুপি আমাদের ওপরে নিয়ে চলুন। আমরা তাকে ডাকবো না, আপনি ডাকবেন। বেশ, চলেন চলেন। পান্থনিবাসের মালিক সামনে, পিছনে ইন্সপেক্টর, আর তার পিছনে জয়ন্ত আর মানিক। সুন্দরবাবু অবশ্য গেলেন না। পা টিপে টিপে সেই রহস্যময় অতিথির দরজায় এসে দাঁড়ালেন হোটেলের মালিক। ঘরের দরজাটা বন্ধ। জয়ন্তর ইঙ্গিতে ইন্সপেক্টর রিভলভার বের করে তৈরি হয়ে রইলেন। বিস্ফারিত চোখে এইসব অভাবিত আয়োজন দেখে হোটেলের মালিক কাঁপা কাঁপা গলায় ঘরের ভেতরে থাকা লোককে ডাক দিলেন। আনন্দবাবু, আনন্দবাবু, আনন্দবাবু! যা, সারা দেয়নি কেন? ও আনন্দবাবু, শুনতে পাচ্ছ? দরজাটা অল্প খুলুন না। এভাবে হবে না।
দরজাটা জোরে ধাক্কা দিন। ধাক্কা দিবেন? ইন্সপেক্টর সাহেব, এই কাজটা আপনি করবেন প্লিজ। হ্যাঁ নিশ্চয়ই। বলছি একটু আস্তে আস্তে ধাক্কা দিবেন, বুঝলেন? এই তোমরা এসো, দরজাটা খুলতে হবে। জি সাহেব। এই খুলেছে খুলেছে। ই বাবা, আরে ই কি গো, ই তো ভেতরে কেউ নাই। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। কিন্তু আনন্দবাবুকে আমি সচক্ষে বাড়ির বাইরে তাতে দেখিনি। কি হলো ব্যাপারটা? সদর দরজা তো আমরা আগলেই ছিলাম। এই বাড়িতে আর কোনো সিঁড়ি আছে নাকি? ও আছে, এই বাড়ির পেছনে খিড়কির দরজা একটা আছে। ব্যাস, তবেই হয়েছে, আর কিছু বলতে হবে না। আপনি যখন বাইরে গিয়ে কথা বলছিলেন সেই অবসরে আনন্দ টেনে চম্পট দিয়েছে। হ্যাঁ, অপরাধীকে হাতের কাছে পেয়েও হারালুম। কপাল দেখছি নিতান্তই খারাপ, বুঝলেন? যাকগে, কি আর করা যাবে। তবে একবার ঘরের ভিতরে ঢুকে খানা তল্লাশ করাটা দরকার। কি আর খানা তল্লাশ করবেন? আনন্দবাবু সঙ্গে আনিছিলেন একটা ছোট সুটকেস, তার জন্য তার মুটের দরকার হয় নাই। তা আনন্দবাবুই যখন নাই, তখন সুটকেসটা কি আর থাকবে? জগন্নাথ, ভাড়াটা আমার লই। ঘর ছেড়ে পালালেও এত তাড়াতাড়ি পুরী ছেড়ে পালাতে পারবে না সে। তবে এই পুরী এখন তার কাছে শত্রু পুরী। যত তাড়াতাড়ি পারে সে বেরিয়ে যেতে চাইবে। বললেই হলো। পালাবে কোথায় সে, আর কোথা দিয়ে পালাবে? এই পুরী হচ্ছে রেলপথের শেষ স্টেশন। আমার লোকজনরা এখনই স্টেশনে গিয়ে ঘাঁটি আগলে শিকারি বাঘের মতন একেবারে ওঁত পেতে বসে থাকবে। সকলে তার চেহারার বর্ণনা জানে তো? আমি বলে দেব, মাথায় খাটো, রোগা, রং কালো, গোঁফ আর মাথার চুল পাকা। এই তো। গোঁফ আর মাথার চুল পাকা না হতেও পারে। না হে মশাই, না, ও চুলটা দমে পাকা, আর ওটা পরচুলাও লয়। ওটা তাহলে আমি বুঝতে পারতাম, আমার চোখের রাতে পাই ঠোক নাই। দিনের বেলায় পরচুলা পুরে কেউ আমার চোখকে ফাঁকি দিয়েছে, এইটা আমি মানতে পারছি নি বাবু। না, অপরাধী পরচুলা পরেনি। পরচুলা পড়েনি, অথচ চুলও পাকা নয়? কি বলতে চাইছো জয়ন্ত? সে কথা পরে হবে, এখন নিচে চলো তো একবার, খিড়কিটা একটু দেখা দরকার। আচ্ছা আচ্ছা, চলেন এদিক দিয়ে আসুন বাবু, এদিক দিয়ে। খিড়কি দিয়ে বেরালিয়ে এই গলিটা পড়বে, বুঝলেন? গলির শেষে দেখবেন দুটো মুখ। এই গলির দুটো মুখ কোথায় গিয়ে শেষ হয়েছে? এর একটা মুখ গেছে বড় ডান্ডির দিকে, ওটাই পুরীর প্রধান রাজপথ। আর একটা মুখ গেছে জগন্নাথ মন্দিরের দিকে, তবে রাস্তাটা খুব ঘিঞ্জি। বুঝলাম। আসামি পুলিশের ভয়ে নিশ্চয়ই জগন্নাথের মন্দিরের দিকেই যাবে। তবে মাঝপথে কোনো পান্ডার বাড়িতে আশ্রয় নিতে পারে। কিছুই বিচিত্র নয়। আমরা যেমন তাকে খুঁজে বেড়াচ্ছি, সেও তো আমাদের লক্ষ্য রেখে চলেছে নাকি? আপনারা বরং এখন ফিরে যান, বুঝলেন? আমার সঙ্গে থেকে মিথ্যে আর কষ্টই বা পাবেন কেন? আপনি কি করবেন? দেখুন, মামলাটা যখন আমার, ভাবনাটাও আমার। আমি একবার শ্রীমন্দিরের আশপাশটা টহল দিয়ে দেখে আসতে চাই। কিন্তু চাটা না খেয়েই বেরিয়ে পড়েছি, পেটের মধ্যে কিরম একটা করছে। আগে কিছু পেটে দিই, তারপর দেখা যাবে। আপনিও দেখছি আমাদের সুন্দরবাবুর দলে। তা পাশেই তো পান্থনিবাস, ভাবনা কি? হ্যাঁ হ্যাঁ, ওইখানেই যাই। এই যে মালিক মশাই, চলুন তো কিছু খাওয়া যাক। চলুন চলুন চলুন, আসুন স্যার, আপনিও আসুন। আমাদের এখানে আপনি সব পাবেন। পান্থনিবাসের মালিক ইন্সপেক্টরকে সঙ্গে নিয়ে গেলেন তাকে জলযোগ করাতে। সুন্দরবাবু যে কোন দিকে গেছেন তার আর পাত্তা নেই। বোধহয় খিদেটা এতটাই বেড়ে গিয়েছিল যে কাউকে আর পরোয়া করার সময়টুকু দেয়নি। হয়তো তিনি খাজা গজা কচুরির কোনো দোকানে গিয়ে গা ঢাকা দিয়েছেন একাই। মানিক থেকে গেল ইন্সপেক্টরের সঙ্গে। জয়ন্ত একা সমুদ্রের দিকে এগিয়ে গেল। পান্থনিবাসে জলযোগের মাত্রাটা একটু বেশিই হলো। তৃপ্তির ঢেকুর তুলে সাহেব তার বাহিনী নিয়ে জগন্নাথ মন্দিরের পথে এবার চললেন, সঙ্গে মানিক। সেই রাস্তায় ছোট বড় যত হোটেল ছিল সব জায়গাতেই সেই খুনির খোঁজ করতে লাগলো মানিক। কিন্তু না, কেউই তাকে দেখেনি। ঘিঞ্জি গলিঘুঞ্জি ছেড়ে পুলিশের দলটা এবার মন্দিরের সামনে এসে পড়ল। মন্দিরের সিংহদ্বারের সামনে রাজপথের উপরেই রেলিং দিয়ে ঘেরা কোনারক থেকে আনা অপূর্ব সুন্দর বরুণ স্তম্ভ। সেখানে দাঁড়িয়ে ইন্সপেক্টর প্রত্যেক পান্ডাকে জিজ্ঞাসা করতে লাগলেন আজ সকালে তার বাসায় কোনো নতুন যাত্রী এসেছে কিনা। কয়েকজন জানালো হ্যাঁ এসেছে। অমনি ইন্সপেক্টরের আগ্রহ বাড়তে লাগলো। কিন্তু
উত্তরগুলো মোটেই সন্তোষজনক হলো না। বিরক্ত হয়ে মানিককে কি যেন একটা বলতে যাচ্ছিলেন তিনি, এমন সময় একজন পান্ডা তার সামনে এসে বলল, ঘন্টা দেড়েক আগে আমার বাসায় একজন নতুন যাত্রী এসেছে বাবু। বয়স কত? মুখ দেখলে তো বয়স বেশি বলে মনে হয় না, তবে তবে হ্যাঁ, তার মাথায় পাকা চুল আছে। একখানা ঘর ভাড়া নিয়ে এসে ভেতর থেকে দরজা বন্ধ করে বসে আছে। বটে? তো সঙ্গে মালপত্র কি আছে? খালি একটা ছোট হাত ব্যাগ। চলো তো, চলো চলো, এখনই চলো, তোমার বাড়িতে যাব। সে কি হুজুর, যাত্রীদের নিয়ে আমি কি মন্দিরে যাব? এই রাখো তোমার যাত্রী। বাড়িতে খনি পোষার অপরাধে তোমারও শাস্তি হতে পারে, সেটা তুমি জানো? জয় জগন্নাথ, জয় জগন্নাথ। খুনি? হ্যাঁ হ্যাঁ, খুনি। তার সেই হাত ব্যাগে আছে গুলি ভরা রিভলভার আর রক্তমাখা জামা কাপড়। ওরে বাবা রে! কান্নাকাটি না করে শিগগির চলো। তোমার ঘরটা কোথায়? এই তো মন্দিরের পাশে। চলো 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 চলো। মন্দিরের চারদিকেই পথ। পান্ডা তাড়াতাড়ি এগিয়ে গেল দক্ষিণ দিকের পথে। অল্প এগিয়েই আরও ডাইনে একটা ছোট্ট গলি। সে গলিটাও খুব শুনশান, নিস্তব্ধ। বাইরের জনতা ও গোলমালের সঙ্গে এই গলির নিস্তব্ধতা যেন একেবারেই খাপ খাচ্ছিল না। পুলিশের জুতোগুলোর দুবদাব শব্দে সে গলির স্তব্ধতা ভেঙে খান খান হয়ে গেল। বাঁদিকের একখানা দোতলা বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে পান্ডা বলল, এই আমার বাড়ি হুজুর। ও মশাই, এ কি রকম গুন্ডামি বলো তো? এই চেঁচাই কে রে? কি হয়েছে? এ বাড়িতে তো আমিও গোটা ঘর ভাড়া নিয়েছি। হ্যাঁ, আমারও তো একটা অধিকার আছে। তাহলে পাশের ঘরের একটা উটকো লোক আচমকা আমার ঘরে ঢুকে আমার সাথের গড়গড়ার নলটা খুলে নিয়ে আমার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। তাই নাকি? তা মাথার চুলটা কি পাকা? হ্যাঁ পাকা। আরে আমি তো হতভম্ব হয়ে গেলুম। আরে এ কি মগের মুলুক? তাহলে আরো খানিকক্ষণ হতভম্ব হয়ে থাকুন এখানে, বেশি চেঁচাবেন না। এই পান্ডা ঠাকুর, আপনার এই নতুন যাত্রী কোন ঘর ভাড়া নিয়েছে? ওই যে ওই ঘরটা। আমার এত কালে শখের গড়গড়ার নল মশাই, আমার গেল সব গেল। খালি বাজে ফ্যাঁচ ফ্যাঁচ করা। আসুন মানিক বাবু, পাশের ঘরের অতিথিকে একবার টোকা দিয়ে আসি। আসুন। বাবধন, ঘরের ভেতর আর ঘাপটি মেরে বসে থাকতে হবে না। ভালো চাও তো সুরসুর করে বাইরে বেরিয়ে এসো। কি বলি, শুনতে পাচ্ছ কি পাচ্ছ না? এই ভাই, তোমরা লাথি মেরে দরজাটা ভেঙে ফেলো তো। কোমরের খাপ থেকে নিজের সার্ভিস রিভলভার বের করে দরজার দিকে তাক করে দাঁড়িয়ে রইলেন ইন্সপেক্টর। সেপাইদের বুটের লাথিতে দরজা ভেঙে গেল, কিন্তু কই আসামির টিকিও দেখা গেল না। ঘরে কেউ নেই, একেবারে ভোঁভা। মানিক নিজেও অবাক হয়ে গেল, এ কি করে সম্ভব? কোথায় গেল লোকটা? ইন্সপেক্টর গর্জন করে উঠল, এই পান্ডা, এই তোমার নতুন অতিথি কোথায়? হ্যাঁ, কোথায়? তুমি কোথায় সরিয়েছো তাকে? বলো। আমি তাকে কোথায় সরাবো হুজুর? আমি তো আপনার সঙ্গেই ছিলাম। সে নির্ঘাত পালিয়েছে। দরজা তো বন্ধ, তবু সে পালালো কেমন করে? ওই দিকের জানলার একটা গড়ার যে ভাঙা। সেটা এতক্ষণ বলনি কেন? গর্দভ! আগে হুজুর, দোতলার উপর থেকে কেউ লাফ মেরে পালাতে পারে, এটা কেমন করে বুঝবো? ওরে ইডিয়েট একটা! আজ না আমি তোমাকে গ্রেফতার করব। কেন হুজুর? আমি তো খুন করিনি। কিন্তু তুমি তো খুনে আসামি পালাবে বলে পথটা খোলা রেখেছিলে বাপু। এই শোনো, ওই যে ওদিকে একটা ইঁদারা দেখতে পাচ্ছি, ওটা কাদের ইঁদারা? আগে গলি সকলেই ওই ইঁদারার জল ব্যবহার করে হুজুর। গলিটা কি কানা গলি? হ্যাঁ হুজুর। আচ্ছা, তা কেউ যদি এই জানলা দিয়ে লাফিয়ে নিচে পড়ে, তাহলে গলির বাইরে যেতে গেলে তাকে তোমার বাড়ির সদর দরজার সামনে দিয়ে যেতে হবে, তাই তো? তাছাড়া আর তো কোনো পথ নেই। চলো চলো চলো, নিচে চলো, নিচে চলো। এই সেপাই, কাউকে এখান থেকে যেতে দেবে না। মানিক বাবু আসুন, ওই ইঁদারাটার কাছে একবার যাই। আসুন হুজুর, আসুন। এখন ইঁদারার জলটা অনেক নিচে নেমে গেছে, ওখানে কেউ লুকিয়ে থাকতে পারবে না মালিক। লোকটা অন্য কোনো বাড়িতে লুকিয়ে পড়েনি তো? লুকিয়ে থাকলে কি পার পাবে নাকি? এই তো একরত্তি কানাগলি, আমি কি সহজে ছাড়বো? সব বাড়িতে খানা তল্লাশ করবো।
এই সেপাই, জি স্যার। তোমরা প্রত্যেকটা বাড়ি তন্ন তন্ন করে খুঁজে দেখো। আসামিকে দেখতে পেলে চুলের মুঠি ধরে হিড়ির করে টেনে নিয়ে আসবে। গলির সব কটা বাড়িতে খানা তল্লাশি হলো। পান্ডার দল তো ভয়ে একেবারে জড়সড়, কিন্তু কোথাও সেই অপরাধীর চিহ্ন মাত্র পাওয়া গেল না। ওদিকে মানিকের মনটা খুঁতখুত করছে এই ভেবে যে এত জিনিস থাকতে অপরাধী তুচ্ছ একটা গড়গড়ার নল কেড়ে নিয়ে পালালো কেন? আর যদি পালায়ও, কি করে পালালো সে? সব রাস্তাই তো বন্ধ। হাজার ভেবেও কোনো উত্তর পেল না মানিক। আর তার দলও এতক্ষণ ঘুরে ঘুরে কেমন যেন হতোদ্যম হয়ে পড়েছে। পান্ডা লোকটা তখনও সবটা বুঝে উঠতে পারছে না। ইন্সপেক্টরেরও যে কি করা উচিত তিনি নিজেও তা ভেবে পাচ্ছেন না। শেষে মানিকই বুদ্ধিটা দিল, বলল, একবার জয়ন্তর সঙ্গে দেখা করে খবরটা দিয়ে যান। কি আর খবর দেব বলুন তো? এখনো পর্যন্ত অপরাধীর টিকিই খুঁজে পেলাম না। প্রতিবারই সে নাকের সামনে দিয়ে পালিয়ে যায়। হ্যাঁ, যাকগে, বলছেন যখন চলুন। মন্দিরের আশপাশ ছেড়ে এখনো যেতে পারিনি, কিন্তু ঠিক কোথায়? এই যে এখানে এখানে এই বাড়িতেই আমরা উঠেছি। ব্যাস ব্যাস ব্যাস, এখানেই থামুন। হ্যাঁ আসুন। হ্যাঁ চলুন মানিকবাবু। এই শোনো, তোমরা চারিদিকটা একটু নজর রাখো তো, কেউ যেন পালাতে না পারে। এই যে বিজয়ী বীরের দল, আপনাদের বন্দি কোথায় গেল? আর বলবেন না, আনন্দকে ধরতে গিয়ে আমরা নিরানন্দ হয়ে ফিরে আসছি। সেটা সহজেই আন্দাজ করতে পেরেছি। আপনি হাজির থাকলেও সুবিধা করে উঠতে পারতেন না। হ্যাঁ, সে কথা পরে বিবেচ্য, আগে সব কথাগুলো বলুন তো শুনি। মন্দিরের সামনে এক পান্ডার সঙ্গে দেখা, বুঝলেন? সে বলল তার বাড়িতে নাকি একটা লোক এসে জুটেছে, মাথায় পাকা চুল। সবটাই তো শুনলাম, কিন্তু ইন্সপেক্টর মশাই কি আর বলবো, আমি সঙ্গে থাকলে আনন্দকে বোধহয় বন্দি করতে পারত। বেশি বাজে বকবেন না তো মশাই। কেন, আপনাদের মানিকবাবু তো সঙ্গে ছিলেন, উনিও তো সব দেখেছেন। কই মানিকবাবু, বলুন না, খুনিকে কি আপনি দেখতে পেয়েছিলেন? বলুন বলুন। মানিক, তুমিও কি ঘটনাগুলোর মধ্যে কোনো একটা গোপন ইঙ্গিত পাওনি? গোপন ইঙ্গিত? তা বোধ হয় পেয়েছি জানো, কিন্তু তা শুধু ইঙ্গিত, এর বেশি কিছু মনে হয়নি। যা বাবা, সারাক্ষণ আমার সঙ্গে থেকে এখন আবার ইঙ্গিত কোত্থেকে এলো? ও মশাই, ইঙ্গিত আবার কি? ওসব হেঁয়ালি ফেয়ালি বুঝি না মশাই। সোজা ভাষায় কথা বলুন তো, ঝেড়ে কাশুন। বলছি বলছি, সব বলছি, আগে মানিকের কথা শুনি। ধরা পড়লে যাকে ফাঁসি কাঠে ঝুলতে হবে, প্রাণ নিয়ে পালাবার সময়ও সে তুচ্ছ একটা গড়গড়া নল চুরি করতে যাবে কেন? এই প্রশ্নের উত্তরটা খুঁজে পেলেই আনন্দকে পাকড়াও করতে পারতে। খালি হেঁয়ালি আর হেঁয়ালি। আরে মশাই, সমুদ্রের ধারে হওয়া খুন আর একটা পান্ডার বাড়িতে গড়গড়ার কাঠের নল চুরির মধ্যে কিসের সম্পর্ক থাকতে পারে? সোজা কথায় সেইটাই বুঝিয়ে দিন না। আনন্দ সেই ইদারার মধ্যেই লুকিয়ে ছিল, আপনি দেখতে পাননি। কি? আরে আপনি কি খেপেছেন মশাই? আমি 5 মিনিট ধরে ইদারার ধারে দাঁড়িয়েছিলাম, তবু তাকে দেখতে পেলাম না। কেন? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ডুবুরিরাও জলের তলায় 5 মিনিট পর্যন্ত ডুবে থাকতে পারে না। পারে না তা জানি, তবে ইদারার জলের তলায় ডুব মেরে আনন্দ যে কাঠের নলে মুখ দিয়ে নিঃশ্বাস ছাড়ছিল, সেটা আমি এইখানে বসেই অনুমান করতে পারছি। হ্যাঁ, বলেন কি? ঠিক বলেছ তো, গড়গড়ার কাঠের নল নিয়ে মাথা একেবারে গুলিয়ে যাচ্ছিল, এতক্ষণ পরে সমস্ত পরিষ্কার হয়ে গেল। এই রে, এটা তো মাথায় আসেনি। এখন উপায় দেখি কতদূর কি করতে পারি। আপনারা বসুন, আমি একটু আসছি। আচ্ছা। সেখানেই ধপ করে বসে পড়লেন ইন্সপেক্টর। নিজের বুদ্ধির দোষে মানিকও গুম হয়ে রইল, অবিচল শুধু সুন্দরবাবু। তিনি কোনো দিকেই দেখছেন না, কিছুই শুনছেন না। কোথা থেকে একটা বাংলা খবরের কাগজ নিয়ে এসেছেন তিনি, সেইটার দিকে গভীর মনোযোগ দিয়ে কি যেন একটা পড়ে যাচ্ছেন। মানিক কিন্তু জানে সুন্দরবাবুর কানটা তাদের দিকেই পড়ে আছে, কিন্তু এই ঘটনাটার সঙ্গে কিছুতেই নিজেকে জড়াতে চাইছেন না সুন্দরবাবু। এদিকে আসছি বলে ঝড়ের বেগে কোথায় যে একটা বেরিয়ে গেল জয়ন্ত, সেটাও বুঝতে পারল না ঠিক। সে কোথায় গেল, কখন আসবে, এসব কিছুই বলে যায়নি সে। খানিকটা গুম হয়ে বসে থেকে ইন্সপেক্টরও চলে গেলেন।
পাক্কা 2 ঘন্টা পরে ফিরে এলো জয়ন্ত। মানিক তখন সবে স্নান টান সেরে ঘরে এসে বসেছে, আর সুন্দরবাবু ঘন ঘন নিজের পেটের ওপর হাত বুলোচ্ছেন। মানিক বলল, এই যে জয়ন্ত, আমি আবার ভাবলাম তুমি বোধহয় কলকাতা চলে গেলে। সেই যে আসছি বলে বেরোলে, আর তোমার কোনো পাত্তাই নেই। কলকাতা চলে গেল কিছু বিচিত্র হতো না, বরং ভালোই হতো। আমি কটা দিন এখানে নিশ্চিন্তে ঘুমোতে পারতাম। আর কপালার সে সুযোগ দিল কই। আমি মন্দিরের কাছে গিয়েছিলাম। এখানকার প্রধান পাণ্ডা আমার পরিচিত। তাকে অনেক করে বলে এলাম যে অন্য কোনো পাণ্ডার বাড়িতে আনন্দ উঠেছে কিনা সেই খবরটা আমার আজই চাই, আর অন্য কোনো পথ দিয়ে গাড়ি চড়ে পুরীর বাইরে যাচ্ছে কিনা সেই খোঁজটাও দরকার। সেটা কি করে জানবে? লোক লাগালেই সব খবর পাওয়া যায় মানিক। পাণ্ডারা এমনিতেই অনেক প্রভাবশালী, তার উপর এ তো আবার প্রধান পাণ্ডা। সে তো বুঝলাম, কিন্তু তোমার জন্য এই কাজটা সে করবে কেন? মানে তার কি অন্য কোনো কাজ নেই? লোকে কেন কাজ করে মানিক? টাকার জন্য, তাই তো? তাহলে সেটা যদি পুষিয়ে যায়, সেদিনের মতো অন্য কাজগুলো সে করবে না। সিম্পল। আচ্ছা, পরের মামলা নিয়ে কেন তুমি এসব বাড়াবাড়ি করছো বলো তো? এর জন্য বাহাদুরি পাবে কে সেটা ভেবে দেখেছো কি? বাহাদুরি অর্জন করবে উৎকল পুলিশ, জানি দাদা, জানি। তাহলে কিন্তু আমি হচ্ছি শখের গোয়েন্দা। শখ মিটলেই আমি খুশি। বুঝো, কত তাড়াতাড়ি একটা জটিল খুনের মামলার জট খুলতে পারি সেইটাই আমি পরীক্ষা করতে চাই, ব্যাস, আর কিচ্ছু না। যা পারো করো, আমি বাবা এসবে নেই। ও, যা পারো করো। সন্ধেটা সবে পেরিয়েছে। এমন সময় শুকনো মুখে ইন্সপেক্টর এসে হাজির। জানা গেল কলকাতার এবং অন্যান্য জায়গায় যাবার নানা ট্রেন পুরী স্টেশন ছেড়ে যাত্রা করেছে বটে, কিন্তু সেই গাড়িগুলোর মধ্যে আনন্দের মতন দেখতে কোনো সন্দেহজনক ব্যক্তিকেই পাওয়া যায়নি। গাড়িতে কলকাতা যাওয়ার পথেও পুলিশ পাহারা বসানো হয়েছে, কিন্তু সেখানেও কোনো ফল হয়নি, কাউকে দেখা যায়নি। এদিকে জয়ন্ত খবর পেয়েছে আনন্দ কোনো পাণ্ডার বাড়িতে আশ্রয় নেয়নি। নিজেদের মধ্যে এই সব কথা নিয়েই যখন তারা আলোচনা করছিল, ঠিক সেই সময় হন্তদন্ত হয়ে জয়ন্তর পরিচিত সেই পাণ্ডা ঠাকুর ঘরে এসে ঢুকলেন। জয়ন্ত উঠে দাঁড়িয়ে তাড়াতাড়ি তার দিকে এগিয়ে গেল। তারপর বারান্দায় বেরিয়ে দুজনে কথা বলল খানিকক্ষণ। এবার একলা ঘরে এসে ঢুকলো জয়ন্ত। ইন্সপেক্টরের দিকে তাকিয়ে বলল, ইন্সপেক্টর সাহেব, 4 জন আর্মড পুলিশ নিয়ে আপনি কতক্ষণের মধ্যে অ্যাকশনে বেরোতে পারবেন? কেন বলুন তো? এইমাত্র খবর পাওয়া গেল আনন্দর মতো দেখতে একটা লোক একখানা গরুর গাড়িতে চেপে কোনারকের দিকে রওনা দিয়েছে। সে খবর আমরা জানি, 2.5 ঘন্টা আগে খবর পেয়েছি। সে কি ইন্সপেক্টর সাহেব, খবরটা এতক্ষণ আমাদের বলেননি কেন? আমাদের তদন্তের সঙ্গে খবরটার কোনো সম্পর্ক নেই বলে। কি বলছেন অফিসার, সম্পর্ক নেই? না, নেই। আপনি ভেবে দেখুন মানিক বাবু, যে লোকটা এই জায়গা ছেড়ে তাড়াতাড়ি পালাতে চায় সে কেন গরুর গাড়িতে যাবে? দেশে কি ট্যাক্সি নেই? এত ঢিমে তালে আরাম করে যাবে সে? এটা কোনো কথা হলো? অফিসার, উল্টোটাও তো সত্যি হতে পারে। আপনাদের নজর ট্রেন আর ট্যাক্সির দিকে থাকবে সে জানে, তাহলে পালাতে হলে গরুর গাড়ি শ্রেয়। সেদিকে কেউ ফিরেও তাকাবে না, সে নিরাপদে দুলতে দুলতে ঠিক পৌঁছে যাবে। বুদ্ধিমান তো সেটাই করবে, তাই না? হ্যাঁ, তাই করবে না? আচ্ছা বেশ, জয়ন্তবাবু ভাববেন না, আমি এক্ষুনি বন্দুকধারী সেপাই ডাকিয়ে আনছি। জিপটা তো আমার সঙ্গেই আছে। তাই করুন। কোনারকের দিকে যখন গেছে তখন মনে হয় মোটরে গেলে আমরা নেয়াখিয়া নদীর কাছ বরাবর তার নাগাল ধরতে পারবো। বেশ বেশ বেশ, কিন্তু সে যদি আনন্দ না হয়? হ্যাঁ, তাহলে ব্যর্থ হয়ে আমাদের ফিরে আসতে হবে। তবে এই খবরটা আমি উড়িয়ে দিতে পারছি না। আমি 8 ঘন্টার মধ্যেই বেরোবো, আপনারা তৈরি থাকুন। আর একটা খবর আছে, বেরোবার আগে শুনে যান। তাই নাকি? তা শুনি শুনি, কি খবর? আনন্দের মতো দেখতে কোনো একটা লোক একটা সোনার উপর দোকানে এই পান্নার আংটিটা বাঁধা রেখে আজ 100 টাকা ধার করেছে। হ্যাঁ, কই 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 দেখি, আংটিটা দেখি, দাও। এই যে, দাও তো। দেখুন তো সুন্দরবাবু, এই আংটিটা কি আপনার চেনা? হ্যাঁ হ্যাঁ, এটাই তো আমি মহেন্দ্রবাবুর হাতে আগে দেখেছি। ইন্সপেক্টর সাহেব, তাড়াতাড়ি তৈরি হয়ে আসুন। আমার মনে হচ্ছে হয়তো আজই আপনার তদন্তের এসপার কি ওসপার হয়ে যায়। আচ্ছা আচ্ছা।
পুরীর নোংরা শহরতলির ধুলো আর লোকের ভিড় ছাড়িয়ে পুলিশের বড় জিপখানা যখন শহরের বাইরে গিয়ে পড়ল, তখন রাত নামছে। আকাশে আজ মেঘ নেই, ঝকঝক করছে রূপলি চাঁদ। সমুদ্রের গর্জনটা অস্পষ্ট হয়ে ভেসে আসছে তাদের কানে। রাস্তায় বিশেষ কোনো জনপ্রাণী নেই। পুলিশের চোখে আর মনে কোনো মাধুর্য নেই। তারা শুধু বন্দুক আর কার্তুজ নিয়েই মশগুল হয়ে রইল। জয়ন্ত আর মানিক অবশ্য একেবারে স্তব্ধ হয়ে বাইরের রাত্রির দিকে মুগ্ধ চোখে তাকিয়ে রইল। জ্যোৎস্নায় ধোয়া অস্ফুট গর্জনের পাড় দিয়ে টুপ করে কেমন নিস্তব্ধতা নেমে এসেছে। সেদিক থেকে সত্যি চোখ ফেরানো যায় না। মাঝে মাঝে ছোট বড় পাহাড়ের মতন বালিয়ারি সরে সরে যাচ্ছে। সুন্দরবাবুর দিকে তাকিয়ে মানিক বলল, কি সুন্দরবাবু, চাঁদ দেখছেন না মরুভূমি দেখছেন? মরুভূমি? সেটা আবার কোথায়? কেন, এই বালিয়াড়িগুলো দেখতে পাচ্ছেন না? ওগুলোকেই মরুভূমি বলে ধরে নিন না। সমুদ্রটা ধরুন মরীচিকা। শোনো মানিক, এই তোমাদের এই রসিকতা না আমার একটুও পোষাচ্ছে না। কালই আমি বাড়ি চলে যাব। অনেক হয়েছে আমার পুরী ঘোরা। আজ রাতটা কোনো রকমে। চুপ চুপ চুপ, সেপাইরা হুঁশিয়ার থাকো। কি হলো? ওই যে ওই একটু দূরে পথের উপরেই একটা গরুর গাড়ি দাঁড়িয়ে আছে না? হ্যাঁ, তাই তো দেখছি। নেয়াখিয়া নদী অবধি এসেছি আমরা। তার পাশেই ছই ঢাকা গাড়িটা স্পষ্ট দেখা যাচ্ছে। সাবধান কিন্তু, খুব সাবধান। কিন্তু এই নিস্তব্ধ জায়গায় আমাদের জিপের শব্দ অনেক দূর অবধি শুনতে পাওয়া যাচ্ছে। ওই গাড়িটায় সত্যি যদি আনন্দ থাকে, তাহলে ওটা এক জায়গায় দাঁড়িয়েই বা আছে কেন? আনন্দ কি শেষটা মরিয়া হয়ে উঠেছে? আমাদের সঙ্গে মুখোমুখি লড়তে চায় সে। দেখুন, সাধারণত এই নেয়াখিয়া নদীটায় জল বিশেষ থাকে না, গরুর গাড়ি নিয়েই ওপারে যাওয়া যায়। কিন্তু কালকের ঝড় বৃষ্টির পর সেটা তো আর সম্ভব নয়। নদীর জল অনেকখানি বেড়ে গেছে। পার হতে গেলে গরুর গাড়ি জলের তলায় ডুবে যাবে, তাই হয়তো আর যেতে পারেনি। আনন্দ বেটা আবার রিভলভার বাগিয়ে ছইয়ের কোনো ছেঁদা দিয়ে আমাদের দিকে টার্গেট করছে না তো? হ্যাঁ, কিছুই আশ্চর্য নয়। ইন্সপেক্টর সাহেব, আমাদের জিপ এখন গরুর গাড়ির যথেষ্ট কাছে এসে পড়েছে। আর এগিয়ে কাজ নেই। হ্যাঁ, আচ্ছা বেশ। রোকো 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 রোকো। গাড়োয়ান, গাড়োয়ান, আজ্ঞে হুজুর। ভাড়া যাবে? না হুজুর, সওয়ারি আছে। কোথায় তোমার সওয়ারি? আগে তিনি ওই হরিণ শিকারে গিয়েছেন। গাড়িতে কেউ নেই? না হুজুর, কেউ তো নাই। আমরা পুলিশ, কোনো চালাকি করো না। গাড়ি থেকে নেমে এখানে এসো তুমি। আগে পুলিশ কেন হুজুর? আমি তো কোনো অন্যায় করিনি। না, তুমি কোনো অন্যায় করনি। এখন বলো তো দেখি, তোমার সওয়ারিকে নিয়ে তুমি কোথায় যাচ্ছিলে? ওই কনারকের মন্দির হুজুর। নদীর জল এত বেড়ে গেছে, পার হতে পারছি না। কাল সকাল পর্যন্ত অপেক্ষা করে তবে অন্য কোনো উপায় দেখতে হবে। তোমার সওয়ারি কি বাঙালি? আগে হ্যাঁ হুজুর। তাকে দেখতে কেমন? তাকে দেখতে কালো রং, রোগা, বেটে বেটে, বয়স খুব বেশি হবে না। গোঁফ আর মাথার চুল পাকা? না তো হুজুর, ঠিক উল্টো, কালো কুচকুচে। হঠাৎ তিনি হরিণ শিকারে গেলেন? তার সঙ্গে কি বন্দুক ছিল? না হুজুর, কে দিয়ে শিকার করবেন কে জানে। তিনি বললেন চুপ করে হাত গুটিয়ে সকাল পর্যন্ত বসে না থেকে একটা হরিণ টরিণ মেরে আনা যাক, এই বলে ছোট একটা ব্যাগ নিয়ে নেমে গেলেন। গাড়িতে তার কোনো মালপত্তর আছে? আগে না হুজুর। কতক্ষণ আগে তিনি গিয়েছেন? কত, ওই মিনিট 20 বেশি হবে না। কোন দিকে গিয়েছেন? ওই তো ওই দিকে যাচ্ছিলেন। তারপর ওই যে বালিয়াড়ি, ওইটা আড়াল পড়ে গেল, আর দেখতে পাচ্ছি না। সাহেব, নেমে আসুন। নামো মানিক। সুন্দরবাবু বরং ওই গাড়ির আরামে বসে থাকুন, ওকে আর টানাটানি করার দরকার নেই। আপনার সেপাইদের নামতে বলুন স্যার। এই সেপাইরা, এগিয়ে চলো। সাবধানে এগোবেন, যতটা সম্ভব গা ঢাকা দিয়ে যাবেন। ওই ওই দেখো মানিক, একজোড়া পায়ের ছাপ বালির ওপর দিয়ে সোজা চলে গিয়েছে ওই বালিয়াড়ির দিকে। সুতরাং আমাদের গন্তব্য পরিষ্কার। আগে সাহেব, তারপর জয়ন্ত, আর তারপর মানিক। তাদের আগে দুজন আর পিছনে আরো দুজন সেপাই। পুলিশের দলের প্রত্যেকেই বন্দুক উঁচিয়ে চলেছে। বালির দূরের বালিয়াড়ি অবধি চলে গেছে পায়ের ছাপ। সেদিকেই এখন যেতে হবে তাদের।
জায়গাটা কি সাংঘাতিক নির্জন। আওয়াজ বলতে একটানা ঝিঝির ডাক শুধু। চাঁদটাও যেন অবাক হয়ে এই নৈশদলের দিকেই তাকিয়ে আছে। বেশ অনেকটা পথ পেরিয়ে এলো তারা, কিন্তু আনন্দর কোনো পাত্তা নেই। সে কি এখান থেকে আরো অনেক দূর এগিয়ে অন্য কোনো দিকে চলে গিয়েছে, নাকি ওই বালিয়ারির পিছনে কোথাও ঘাপটি মেরে শিকারী বাঘের মতন লক্ষ্য করছে তাদেরই? সেই ম্যাগনাম রিভলভারটা তাক করে নেই তো? জয়ন্তর বিশ্বাস সে বেশি দূর যায়নি। এবার আরো নিঃশব্দে পা ফেলে বালিয়ারির কাছে কয়েক কদম এগিয়ে এলো তারা। জয়ন্ত ফিসফিস করে বলল, মানিক, ওই বালিয়াড়িটার ছায়ায় এসো। এখানে ছোট ছোট 4-5টা বালির ঢিপি রয়েছে, লুকিয়ে থাকতে অসুবিধা হবে না। সাহেব, আমাকে একটা বন্দুক আর কয়েকটা কার্তুজ দিন তো। আসামি চুল হয়ে যাক, বেটা কোন দিকে কত দূর ভেগেছে কে জানে। আমরা তো আর রাতভর ছুটোছুটি করে মরতে পারি না। তার চেয়ে আজ বরং ফিরে চলো, কাল আবার চেষ্টা করে দেখা যাবে। চলো সব জিপে করে ফিরে যাই। আমার অনুমান যদি ঠিক হয় মানিক, তাহলে এইবারে শ্রীমান আনন্দ সশরীরে আবির্ভূত হয়ে আমাদের আনন্দ বর্ধন করবে। জয়ন্তর মুখের কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বালিয়ারির আড়াল থেকে একটা ছায়া মূর্তি বেরিয়ে এলো। সেখানে দাঁড়িয়েই সে এদিক ওদিক তাকিয়ে দেখল। তারপর কোনো দিকেই জনপ্রাণীর সাড়া না পেয়ে যেন খানিকটা ধাতস্থ হয়ে আবারও পথের দিকে এগিয়ে গেল। এবার সে ধীরে ধীরে চলেছে। প্রায় জয়ন্তর গা ঘেঁষেই সে এগিয়ে গেল, কিন্তু সে 2-4 পায়ের বেশি অগ্রসর হবার সময়ই পেল না। জয়ন্ত আচমকা বিদ্যুতের মতন উঠে দাঁড়িয়ে তার উপরে সিংহ বিক্রমে ঝাঁপিয়ে পড়ল। সে কিছু বোঝার আগেই প্রবল এক ঘুষির আঘাতে তাকে বালির উপর একেবারে পেড়ে ফেলল জয়ন্ত। নিজেকে একটু সামলে নিয়ে যেই সে উঠতে যাবে, অমনি জয়ন্ত 2 হাতে তার গলা চেপে ধরে তাকে শূন্যে তুলে ধরে প্রচন্ড ঝাঁকানি দিতে লাগলো। লম্বা চওড়া জয়ন্তর হাতের মধ্যে রোগা লিকলিকে আনন্দকে আর খুঁজেই পাওয়া যাচ্ছিল না। জয়ন্ত তখন চিৎকার করে গর্জন করে চলেছে, রাস্কেল, এই শিশুর মতো দুর্বল দেহ নিয়ে তুই মানুষ খুন আর রাহাজানি করতে চাস? ছেড়ে দিন আমাকে, দোহাই আপনার, আমাকে ছেড়ে দিন। না, আমি তোকে মারবো না, তুই মরবি ফাঁসি কাঠে ঝুলে। মানিক, এ 2টো হাতে হাত কড়া পরিয়ে দাও তো। তারপর এর পরনের কাপড় আধখানা ছিঁড়ে নিয়ে পা 2টো শক্ত করে বেঁধে ফেলো। রিভলভারটা কেড়ে নাও, কুইক। পরিষ্কার রুমাল দিয়ে ধরো যেন। আপনারা আমার উপরে এরকম অত্যাচার করছেন কেন? কি করেছি আমি? হ্যাঁ, কি করেছি? বুঝতে পারছিস না? না মানিক, এই দেখো লোকটার পকেটে এই যে বিখ্যাত ম্যাগনাম রিভলভার। এই সাংঘাতিক অস্ত্র দিয়েই মহেন্দ্রবাবুকে খুন করেছে আনন্দ। আমরা যে এখানে আছি বুঝতে পারিনি ভাগ্যিস, নইলে এর এক গুলিতে আমরা এতক্ষণে পরপারে বসে আছি। না 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 না, বিশ্বাস করুন, আমি কাউকে খুন করিনি, কাউকে না। আপনারা এসব কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। বেশ, বুঝতে পারছো কি না সেটা কাল বোঝা যাবে। আজ অনেকটা রাত হয়ে গেছে। যাই হোক, আপাতত রক্তপাত তো এড়ানো গেল। মানিক, একটা কাজ করো তো। হ্যাঁ, বলো না। তুমি 3 বার বন্দুক ছুঁড়ে সংকেত দাও। ইন্সপেক্টর সাহেব আমাদের সংকেতের অপেক্ষা করছেন। বন্দুকের আওয়াজ পেলেই এক্ষুনি চলে আসবেন তারা। জয়ন্তের কথা শুনে পরপর 3 বার বন্দুক ছুড়ল মানিক। আর তখন দূর থেকে জিপের শব্দ শোনা গেল। ঝড়ের বেগে ছুটে আসছে জিপটা। এতক্ষণ সেটা কোথায় যে অদৃশ্য হয়েছিল মানিক জানে না। মোক্ষম চালটা চেলেছিল জয়ন্ত। প্রাণের ঝুঁকি অবশ্যই ছিল, কিন্তু এত সহজে যে অপরাধীকে বাগে আনা যাবে তা তো সে জানত না। অমন ভয়ানক আগ্নেয়াস্ত্র যার কাছে আছে, সে যে কতটা বেপরোয়া হতে পারে সে কথাও আন্দাজ করা কঠিন নয়। কিন্তু জয়ন্ত প্ল্যানগুলো করেছিল বড় নিখুঁত করে। মানিক আগেও বহুবার তার সাক্ষী, এবারও অন্যথা হলো না। বিদ্যুৎ বেগে এসে পড়ল ওড়িশা পুলিশ। অপরাধীকে ঘিরে দাঁড়ালো তারা। ইন্সপেক্টরকে জয়ন্ত বলল,
ইন্সপেক্টর সাহেব, এই নিন আপনার ক্রিমিনাল। তবে সেই ম্যাগনাম বন্দুকটি অবশ্য মহাশয়ের কাছে নেই, ওটি আপাতত মানিকের জিম্মায়। মানিক, পরের সম্পদ বেশিক্ষণ রাখতে নেই, দিয়ে দাও ভাই। হ্যাঁ, এই রোগা পাতলা লোকটা ক্রিমিনাল? এ আবার অমন মারাত্মক অস্ত্র চালায়? হ্যাঁ, এই ইঁদুরের মতো লোকটাই আপনার সেই ভয়ঙ্কর ক্রিমিনাল। এটাকে জিপে তুলুন। কিন্তু সবাই যে বলছে লোকটার পাকা চুল আর পাকা গোঁফ ছিল, এর তো সবই কাঁচা। সে কথা বলছি, আগে জিপে ওঠা যাক। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয় নিশ্চয়। চল চল। আমি কিছু করিনি, আমি বলছি তো, আমাকে ছেড়ে দিন, আমি সত্যি কিচ্ছু করিনি। আর তাছাড়া কোনো প্রমাণ নেই আপনাদের কাছে। বড় বড় কথা, চল। সব এগিয়ে এবার জিপ ছুটল, আনন্দর হাতে হাত করা। দুজন সেপাই তার পিঠে বন্দুক ঠেকিয়ে বসে আছে। সুন্দরবাবুর ঘুম টুম সব উধাও। ড্যাব ড্যাব করে তাকিয়ে মানিকের কাছ থেকে গল্প শুনছেন তিনি। উৎকল পুলিশের হাতে সেই ম্যাগনাম রিভলভারটা তুলে দিয়েছে মানিক। অপরাধের তথ্য প্রমাণ নষ্ট করবেন না বলে সেটাকে আপাতত নিরাপদ জায়গাতেই রেখে দিয়েছেন ইন্সপেক্টর। নইলে ওই রিভলভারটা নিয়ে জিপ শুদ্ধ সকলের উৎসাহ কিছু কম নেই, বিশেষ করে সুন্দরবাবুর। যে সুন্দরবাবু এদিন বিকেল পর্যন্ত বেজার মুখে ঘুরছিলেন, তার চোখও এখন থেকে থেকেই সেই রিভলভারটার দিকে যাচ্ছে। জিপ এসে থামলো অবশেষে পুরুষোত্তম পান্থ নিবাসের সামনে। নিশুত রাতে কেউ কোথাও নেই। এত রাতে পুলিশ দেখে দারোয়ানের মুখ কালো হয়ে গেল। তাকে মালিককে ডেকে আনতে বললেন ইন্সপেক্টর। পুলিশের কথা শুনে সাত তাড়াতাড়ি নিজের ঘর থেকে বেরিয়ে এলেন হোটেলের মালিক। চোখে তার ঘুম। বিরাট একটা হাই তুলে ইন্সপেক্টরের সামনে এসে দাঁড়ালেন, বললেন, এত রাতে আপনারা আবার কি হলো? আমি যা যা জানি সবাই তো আপনাদেরকে। হ্যাঁ, এই রাতে একটু বিরক্ত করতে হলো, কিছু মনে করবেন না। আজ কিছু জানতে আসেনি, দেখাতে এসেছি। এই হাবিলদার, সামনে নিয়ে এসো। জি সাহেব। দেখুন তো, এই লোকটাকে চেনেন? আপনার কাস্টমার আনন্দের সঙ্গে মিল পাচ্ছেন? না না, এই তো ঠিক লয়। এ নয়? না। তাহলে এমন লাফিয়ে উঠেছিলেন যে? আসলে এই লোকটাকে অনেকটা আনন্দবাবুর মতো দেখতে, কিন্তু তার গোঁফ আর মাথার চুল তো পাকা ছিল। আচ্ছা বেশ, আসামির গোঁফ আর চুল পাকা হলেই একে হুবহু আনন্দের মতো দেখতে হবে, তাই তো? তাই তো মনে হচ্ছে। ওহে বাপু, একবার পাশের ঘরে চলো তো। কটমট করে একবার জয়ন্তের দিকে দেখল সে, যেন পারলে এক্ষুনি তাকে ভস্ম করে দেবে। পাশের ঘরের দরজায় এসে দাঁড়িয়েছে জয়ন্ত তখন। হাবিলদারের ঠেলায় সেই রোগাসোগা লোকটা এবার দরজার সামনে যেন ছিটকে এসে পড়ল। তার ঘাড় ধরে পাশের ঘরে ঢুকে গেল জয়ন্ত। দড়াম করে দরজাটা বন্ধ করে দিল। কিছুক্ষণ পরে যখন বেরিয়ে এলো তারা, তখন আসামির গোঁফ আর মাথার চুলে ভালোই পাক ধরেছে। দেখুন মশাই, এবার চিনতে পারছেন? এই আপনার আনন্দ তো? হ্যাঁ, বাবারে, জয় জগন্নাথ, কি অদ্ভুত ব্যাপার! এই ঘটনাটা কি করে সম্ভব হলো? ব্যাপার কিছুই না, সবটাই জিঙ্ক অক্সাইড অয়েন্টমেন্টের মহিমা। তাহলে এই সন্দেহটা আপনার গোড়া থেকেই ছিল? হ্যাঁ মশাই, প্রায় তাই। আপনাদেরও সন্দেহ করা উচিত ছিল। না, তা তো ছিল। এখন আপনার সন্দেহের কারণটা কি শুনি। কেন, আপনাদের মনে নেই? লোকটা বারবার নিজের চুল আর গোঁফে হাত দিয়ে তার বয়স দেখাচ্ছিল, নিজেকে বুড়ো বলে জাহির করবার চেষ্টায় ছিল। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। ওটাতেই আমার সন্দেহ হয়। মুখখানা বুড়োর মতো নয়, অথচ চুল আর গোঁফ পাকা। এদিকে পান্থ নিবাসের মালিক বলছেন যে সে পরচুলা পরেনি। ব্যাপারটা আমাকে ভাবিয়েছে। জিঙ্ক অক্সাইড অয়েন্টমেন্টের কথাটা তখনই মাথায় এলো। ধন্যী মশাই আপনার বুদ্ধি। কি মালিক বাবু, এই লোকটাই সেই লোকটা তো? 100 ভাগ বটে, এই সেই আনন্দ। যাক, এত রাতে আপনার কাঁচা ঘুম মাটি করলুম, তার জন্য কিছু মনে করবেন না। ঠিক আছে, জান মশাই, আবার ঘুমিয়ে পড়ুন। আমরা এই মক্কেলকে নিয়ে একটু হাওয়া খেয়ে আসি। সুন্দর বাবু, আপনি ফিরে যাবেন নাকি? ঘুমটা তো আজ মাটি হলো দেখছি। ও, ইচ্ছে হইলে আমার এখানে ঘুমাই দিতে পারেন, সব ঘর ফাঁকা আছে, কোনো অসুবিধা হবে নাই। হ্যাঁ,
না না, আমারও কোনো অসুবিধে নেই। আরে আসুন না, তোমরা সবাই যেখানে জেগে সেখানে আমার ঘুমিয়ে পড়াটা কি? না, মোটেও ভালো দেখায় না। সুন্দরবাবু আসলে কিন্তু পুলিশ, ভুলে যেও না মানিক। চলুন তাহলে আমরা এবার থানায় যাই। সবাইকে নিয়ে এবার জিপে গিয়ে বসলেন ইন্সপেক্টর। জিপ ছুটল পুরী থানার দিকে। থানায় ঢুকে 4 কাপ চায়ের অর্ডার দিলেন ইন্সপেক্টর। এমন সময় একজন হাবিলদার তার সামনে কয়েকটা জিনিসপত্র এনে রাখল। আসামির ব্যাগ থেকে এই জিনিসগুলো পাওয়া গেছে। দেখুন জয়ন্তবাবু, আনন্দের সুটকেস থেকে কয়েকটা খুচরো জিনিসের সঙ্গে এই কালো রঙের পাঞ্জাবি আর পাজামা পাওয়া গিয়েছে। পাঞ্জাবি আর পাজামাটা দেখছি জলে কাচা হয়েছে। জামা কাপড় ময়লা হলেই কাচতে হয়। তা কি রকম জলে কেচেছো শুনি? ঠান্ডা না গরম? ওগুলো সব গরম জলে কাচা। ও নির্বোধ, তুই কি জানিস না যে গরম জল দিয়ে রক্তের ছাপ তোলা যায় না? তো জামা আর পাজামার দাগগুলো দেখ দেখ দেখ, নিজের চোখে দেখ, ওগুলো রক্তের দাগই তো। দেখুন দেখুন, আমার জামাই রক্ত কি করে আসবে? ওগুলো কিছুতেই রক্তের দাগ নয়, কিছুতেই নয়। তাই নাকি? তা বেশ, পুলিশের ল্যাবে দুটো জিনিস পাঠিয়ে দিলেই আসল সত্যিটা সামনে চলে আসবে। মহেন্দ্রবাবুর রক্তের গ্রুপের সঙ্গে সেটা মিলেও যাবে। ও, আরও একটা কথা, সমুদ্রের ধারে সেই পায়ের ছাপগুলোর সঙ্গে আনন্দর জুতোর মাপ হুবহু মিলে গেছে। তাহলে মোহিতলাল, হ্যাঁ সব ঠিকঠাক মিলছে তো? মোহিতলাল? কে কে মোহিতলাল? ওই নামে আমি তো কাউকে চিনি না। আমি হলাম আনন্দ গোপাল মিত্র। এটাও মানতে পারলাম না। তোমার নাম মোহিতলাল, তুমি হচ্ছে নিহত মহেন্দ্রবাবুর সেই ভাগ্নে যাকে তিনি নিজে হাতে তাড়িয়েছিলেন, আর তুমি তাকে খুন করে এখন তার বদলা নিলে। ও বাবা, মিথ্যে কথা, ডাহা মিথ্যে কথা। আমি কোনো মহেন্দ্রবাবুকে চিনি না। আমি কাউকে খুন করিনি, কাউকে খুন করিনি। আস্তে আস্তে, রাত বিরেতে এত চেঁচামেচি করলে সাহেব আবার রুলের গুঁতো দেবেন। তোমাকে শনাক্ত করার লোকের কোনো অভাব হবে না মোহিতচন্দ্র, বাকি যা যা করার সব পুলিশ করবে। চলো মানিক, এবার একটু লম্বা দি। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে। লোকটা ওই ম্যাগনাম রিভলভারটা জোগাড় করলো কোথা থেকে? মানে ও জিনিস তো ভূভারতে পাওয়া যায় না। আমার বিশ্বাস মহেন্দ্রবাবুর কোনো দুষ্প্রাপ্য সংগ্রহ থেকে ওটি হাতিয়েছেন শ্রীমান। সেসব জিজ্ঞাসাবাদ পুলিশ করুক, আমরা বরং কাল এসে বাকি উত্তরগুলো শুনে যাব। আজ এখানেই দাঁড়িয়ে দেওয়া যাক। চলি, আপনি ততক্ষণ আসামির সঙ্গে একটু খোশ গল্প করুন। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব জয়ন্তবাবু, আপনার ক্ষমতা দেখে সত্যি অবাক হয়ে যাচ্ছে। এত তাড়াতাড়ি মামলার কিনারা করে ফেললেন। আপনি তো ম্যাজিক জানেন মশাই। আরে না না, কি যে বলেন, আপনাদের সাহায্য ছাড়া আমার একার দ্বারা কিছু হতো না। তাছাড়া অপরাধী নিজেই এত প্রমাণ রেখে গেছে যে আমাকে আর বিশেষ কিছু করতে হয়নি। এসব অনেক, একটু গড়িয়ে নেওয়ার মতো আনন্দ আর কিছুতেই নেই ভাই। বেশ বেশ বেশ। সুন্দরবাবুকে সঙ্গে নিয়ে জয়ন্ত আর মানিক এবার নিজেদের হোটেলের দিকে ফিরে চলল। ইন্সপেক্টর তার ড্রাইভার আর গাড়ি দুটোই দিয়েছেন তাদের। পুরীর আকাশ তখন একটু একটু করে ফর্সা হচ্ছে, হু হু করে হাওয়া আসছে, ধুধু বালির ওপার থেকে কানে আসছে সমুদ্রের গর্জন। ওই তো নলিয়াদের নৌকোগুলো উল্টে রাখা আছে। ঠিক 24 ঘন্টা আগে ওখানেই রক্তমাখা বিভৎস লাশ হয়ে পড়েছিলেন মহেন্দ্রবাবু। মানুষের জীবন সত্যিই কত ঠুনকো, সে কথা ভাবতে ভাবতে চোখ বন্ধ করল জয়ন্ত। আজকে সকালটা তার আর ভালো লাগছে না। শুনলেন হেমেন্দ্র কুমার রায়ের প্রভাত রক্তমাখা অবলম্বনে আজকের গল্প মৃত্যুপুরী। আজকের প্রশ্ন, গরুর গাড়িতে চড়ে কোথায় পালাচ্ছিল মোহিতলাল? গত সপ্তাহের পূজারিনী গল্পের প্রশ্ন ছিল রানী লোকেশ্বরীর ছেলের নাম কি? প্রথম 10 জন সঠিক উত্তরদাতা হলেন উমা পাল, ভারতী রায় মুখার্জি, তাঞ্জেরা খাতুন, আশিস শানকি, শুভম পাল, লালী ভৌমিক, সাগর সর্দার, প্রশান্ত বালা, বীণা মিত্র ও আনন্দ ব্যানার্জি। 9টার গল্প, গল্পে গল্পে জমজমাট। আমাদের এই চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করুন। বেল আইকন প্রেস করতে
ভুলবেন না কিন্তু।